ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়তে চলেছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের পার্ট 3। তো তোমরা জানো আমরা শুরু করেছি ভোকাবুলারি সিরিজ। তো আমি তোমাদের যেভাবে ইডিয়মস পড়াচ্ছি, আশা করছি ভিডিওগুলো তোমরা দেখে বুঝতে পেরেছো যে একবার যদি এই ভিডিও দেখো তাহলে আজীবনকালে এই ইডিয়মসগুলো অন্তত আর কোনোদিন ভুল হবে না। সো আমরা বলতে পারি যে এই ইউনিক ওয়ে অফ লার্নিং আমরা কিন্তু গ্রহণ করেছি, ঠিক? তো তোমাদের জন্য আমি এই এক্সাম সলিউশন চ্যানেলের মধ্য দিয়ে ম্যাথ অ্যান্ড ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি। ওকে, ম্যাথ অ্যান্ড ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ চলছে। আর যদি কেউ জেনারেল স্টাডিজ বা WBCS-এর জন্য প্রিপারেশন নাও, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমার একটি চ্যানেল আছে WBCS গাইড বলে, সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে আমার সেই চ্যানেলটিকেও ভিজিট একবার করতে পারো যদি তোমরা ইচ্ছা করো। ওকে, তো চলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের পার্ট 3-তে আজকে আমরা 10টা ইডিয়মস দেখব। কি কি রয়েছে একটু ভালো করে দেখে নিই। আমাদের প্রথম ইডিয়ম রয়েছে আ ডায়মন্ড ইন দ্য রাফ অর আ রাফ ডায়মন্ড। ঠিক, তো একটা জিনিস দেখো যে এ ডায়মন্ড ইন দ্য রাফ, রাফ মানে কি? রাফ মানে রুক্ষ সূক্ষ্ম, মানে খুব একটা খারাপ একটা ব্যাপার রাফ, ঠিক না? তো এর মানে কি হতে পারে দেখো, সামওয়ান অর সামথিং with the potential or talent but lacking training or polish। বলছে এমন কোনো জিনিস বা এমন কোনো ব্যক্তি যার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, হ্যাঁ, যার অনেক মূল্য রয়েছে, কিন্তু সেগুলোকে হয় ট্রেনিং দেওয়া, সেই ব্যক্তিকে হয়তো ট্রেনিং দেওয়া হয়নি বা সেই জিনিসটিকে পলিশ করা হয়নি। অর্থাৎ আমরা বাংলায় বলতে পারি যে কয়লা খনিতে লুকোনো হিরে। ওকে, অর্থাৎ এর অরিজিনটা কোথায় দেখো, এই ডায়মন্ড ইন দ্য রাফ এর অরিজিনটা হলো ইট ইজ ইউজড অ্যাজ আ মেটাফর। ওকে, এটা অলঙ্কার হিসেবে ব্যবহার করা হতো ফর দ্য আনপলিশড স্টেট অফ ডায়মন্ড। ডায়মন্ড তো এক ধরনের জেমস্টোন, রত্ন, তাই না? এই ডায়মন্ডকে যখন মাইন থেকে অ্যাকোয়ার করা হয়, সংগ্রহ করা হয়, তখন এটা কি অবস্থায় থাকে? রাফ অবস্থায় থাকে। তখন সেটাকে নিয়ে তুলে সেটাকে কেটে কেটে সুন্দর করে সাইজ করে তার বিভিন্ন ডিজাইন যখন করা হয়, তখন কিন্তু সেটা কি হয়? দেখতে সুন্দর হয় এবং শাইন হয়, ঠিক না? সেই জন্যে বলা হচ্ছে যে ডায়মন্ড ইন দ্য রাফ মানে কোনো জিনিসের একদম প্রাথমিক অবস্থা, অর্থাৎ যাকে প্রথম দেখে একদম খারাপ মনে হচ্ছে, আসলে জিনিসটা কিন্তু খুব ভালো। ঠিক, তাহলে মিনিং দেখো, মিনিংয়ের মধ্যে তোমরা পাচ্ছ যে এ পারসন হু ডাজ নট সিম ভেরি পোলাইট অর ওয়েল এডুকেটেড। বলছে একটা লোক যাকে দেখে প্রথমে ভেরি পোলাইট মানে পোলাইট বা ভদ্র বলে মনে হচ্ছে না, অর ওয়েল এডুকেটেড বলে মনে হচ্ছে না অ্যাট ফার্স্ট, বাট হি হ্যাজ অল দ্য কোয়ালিটিস, কিন্তু তার মধ্যে সমস্ত ধরনের কোয়ালিটি রয়েছে। সামওয়ান অর সামথিং হুজ গুড কোয়ালিটিস আর হিডেন, অথবা আমরা এটাও বলতে পারি যে এমন কোনো ব্যক্তি বা এমন কিছু যার কোয়ালিটিগুলো লুকিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেই ক্ষেত্রে আমরা ইউজ করব আ ডায়মন্ড ইন দ্য রাফ অথবা এ রাফ ডায়মন্ড। সেন্টেন্সে প্রয়োগ দেখলে আমাদের মিনিংটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রাম লুকস লাইক আ লিটল মেসি। রামকে দেখে একটু অগোছালো মনে হতে পারে। রাম লুকস লাইক আ লিটল মেসি মানে রামকে দেখে একটু অগোছালো মনে হতে পারে, বাট হি ইজ অরিজিনালি আ ডায়মন্ড ইন দ্য রাফ, কিন্তু সত্যি সে একজন লুকোনো প্রতিভা। ঠিক, তো এই ডায়মন্ড ইন দ্য রাফ মানে এটাকে আমরা বাংলায় যদি বলি তো লুকোনো প্রতিভাও বলতে পারি, লুকানো প্রতিভা। ঠিক, লুকানো প্রতিভাও বলা যেতে পারে। তাহলে রাম একটু লিটল মেসি হলেও সে কিন্তু একটা লুকানো হিরে, ঠিক না? লুকানো প্রতিভা। ঠিক, ওকে। আর ডাইম আ ডাজন। ঠিক, দেখো ডাইম শব্দের অর্থ কি আগে এটা বোঝা দরকার। ডাইম মানে হলো, এখানে আমি দেখো লিখে রেখেছি অরিজিন, ডাইম ইজ এ 10 সেন্ট ইউএস। ঠিক, 10 সেন্ট 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মানে একটা ইউএস ডলারের, মনে করো এটা একটা ইউএস ডলার, এই ইউএস ডলারের 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে ইউএস ডলারের 10 ভাগের 1 ইউএস ডলারের 10 ভাগের 1 ভাগকে কি বলা হয়? ইউএস ডলারের 10 ভাগের 1 ভাগকে বলা হয় ডাইম। তাহলে এ ডাইম আ ডজন, 1 ডজনের দাম যদি এ ডাইম হয় মানে এত সস্তা, পরিষ্কার কথা। মূলত কি বোঝা গেল? এই ডাইম আ ডজন মানে 1 ডলারের 10 ভাগের 1 ভাগ দিয়েও যদি তুমি 1 ডজন জিনিস কিনতে পারো, তাহলে সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ভেরি কমন অ্যান্ড অফ নো পার্টিকুলার ভ্যালিউ। যে জিনিসটি খুবই কমন একটা জিনিস, যার বিশেষ কোনো গুরুত্ব নেই, একদম জলের দামে যা পাওয়া যায়, ঠিক না? তাহলে এ ডাইম আ ডজন এর অর্থ হয়ে গেল কি? যা জলের দামে পাওয়া যায়। ঠিক আছে, মিনিং কি? সামথিং দ্যাট ইজ অ্যাবান্ডান্ট
এমন কিছু যা এই পৃথিবীতে প্রচুর পরিমাণে রয়েছে, চিপ সেগুলো সস্তা, অ্যান্ড ভেরি কমন হ্যাভিং লেস ভ্যালু, এবং সেগুলো খুবই কমন, লেস ভ্যালু তার ভ্যালুটা খুব কম, অ্যান্ড ক্যান বি ইজিলি অ্যাকোয়ার্ড, এবং যাকে খুব সহজেই অ্যাকোয়ার করা যায়, অর্জন করা যায়, সেরকম জিনিসকে আমরা কি বলবো, সেরকম জিনিসকে বলবো আমরা আ ডাইম আ ডাজন। তো এক্সাম্পল হিসেবে দেখে নাও এখানে কি দেখছো তোমরা, যে চিপ ওয়াচেস লাইক দিস, তোমরা যখনই ফ্লিপকার্ট বলো বা অ্যামাজন বলো সেখানে যখন রিস্ট ওয়াচ বলে সার্চ করবে তখন তোমরা দেখতে পারবে 100 টাকা 50 টাকা থেকে শুরু, মানে প্রচুর প্রচুর পরিমাণে তোমরা ঘড়ি বা রিস্ট ওয়াচ কিন্তু সেখানে তোমরা দেখতে পারবে। মিনিং যে সেই জিনিসগুলো এত সস্তা হয়ে গেছে যে আমরা সেটাকে বলছি যে জলের দামে পাওয়া যায়। ঠিক, আমরা যেমন বাংলায় বলি জলের দামে পাওয়া যায়, তো সেই জলের দামের ইংরেজিতে যে ইডিয়মটা ব্যবহার করা হয় সেটা হলো এ ডাইম আ ডাজন। তাহলে এক্সাম্পলে কি বলছো, চিপ ওয়াচেস লাইক দিস হ্যাভ ফ্লাডেড দ্য মার্কেট, বলছে এইরকম সস্তা ঘড়ি বাজারে বন্যা হয়ে গেছে। ইউ ক্যান গেট দেম আ ডাইম আ ডাজন, এবং সেগুলো তুমি এ ডাইম আ ডাজন মানে খুব সস্তায়, এ ডাইম আ ডাজন মানে তুমি সেগুলো একদম জলের দামে পেয়ে যেতে পারো। ওকে, চলো নেক্সট। আর ডগস ব্রেকফাস্ট, ঠিক দেখো একটা কুকুরের ব্রেকফাস্টের কথা এখানে বলা হচ্ছে, আর ডগস ব্রেকফাস্ট। তো ডগস যখন কোনো ডগকে খাবার দেওয়া হয় তখন সে খাবারগুলোকে কী করে না, ছড়িয়ে ছিটিয়ে খায়। ঠিক আছে, খায় কম, ছড়ায় ছিটায় বেশি, তাই না? তাহলে আর ডগস ব্রেকফাস্ট মানে কি, আর টোটাল ম্যাস মানে জগা খিচুড়ি, আমরা বাংলায় একটা কথা বলি জগা খিচুড়ি। তাহলে আর ডগস ব্রেকফাস্ট মিনিং যে একটা টোটাল মেস, একদম সব এলোমেলো, হ্যাঁ, জগা খিচুড়ি একটা ব্যাপার। ঠিক আছে, এর অরিজিনটা কোথায় দেখি, since 1930s the saying dog's breakfast has been used in the UK and Commonwealth countries as a regular for a complete mess। বলছে আমরা একটা কমপ্লিট মেস বোঝাতে, মানে পুরো তালগোল পাকানো এলোমেলো জগা খিচুড়ি একটা অবস্থাকে বোঝানোর জন্যে আমরা আর ডগস ব্রেকফাস্টকে বলি, এবং এটা ইউনাইটেড কিংডমে কিন্তু এটা অরিজিনেটেড হয়েছে। মিনিং কি, মিনিং হচ্ছে সামথিং অর সামওয়ান দ্যাট লুকস এক্সট্রিমলি আনটিডি, বলছে এমন কোনো জিনিস বা এমন কোনো ব্যক্তি যা খুবই অপরিচ্ছন্ন, পরিষ্কার নয়, অর সামথিং দ্যাট ইজ ভেরি ব্যাডলি ডান, অথবা এমন কোনো কিছু যাকে খুব ব্যাডলি করা হয়েছে, খুব খারাপভাবে পারফর্ম করা হয়েছে। ওকে, তো এবার চলে এসো সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা উদাহরণ দেখি, তাহলে মিনিংটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। দ্য মিটিং ওয়াজ কমপ্লিটলি আ ডগস ব্রেকফাস্ট, মিটিংটি ছিল একদম সম্পূর্ণভাবে একটা ডগস ব্রেকফাস্ট। মিনিং এই মিটিংটি ছিল একদম কমপ্লিটলি একটা মেস মিটিং ছিল, মানে একদম তালগোল পাকানো জগা খিচুড়ি একটা মিটিং হয়েছে। মিনিং কোনো মিটিংয়ে এজেন্ডা ঠিক করা হয়নি, কোনো মিটিংয়ে সভাপতি ঠিক করা হয়নি, কোনো মিটিংয়ে কর্মসূচি গ্রহণ করা হয়নি, যাই হোক এমন যে যার মতন বলে চলে গেছে, এ করেছে তা করেছে, এরকম একটা ব্যাপার। ঠিক না, চলো নেক্সট। তাহলে কি দাঁড়ালো, আর ডগস ব্রেকফাস্ট মিনিং জগা খিচুড়ি একটা অবস্থা, আর টোটাল মেস। ঠিক, আর ডগস লাইফ, দেখো আর ডগস লাইফ মানে তোমরা দেখতে পারো স্ট্রিট ডগের কথা মনে করবে, আর ডগস লাইফ বললে একটা স্ট্রিট ডগের কথা মনে করো। একটা স্ট্রিট ডগ তার জীবনের অবস্থা কি হতে পারে, তার খাবার নেই, তার থাকার জায়গা নেই, সে এখান থেকে লাথি খাচ্ছে, ওখান থেকে মার খাচ্ছে, ঠিক না? তাহলে আর ডগস লাইফ মানে হচ্ছে আ মিজারেবল এক্সিস্টেন্স, মানে এক দুর্বিষহ অবস্থার মধ্যে বেঁচে থাকা। তাহলে একটি কুকুরের জীবন মানে কি, একটি কুকুরের জীবন মানে হচ্ছে দুর্বিষহ অবস্থার মধ্যে বেঁচে থাকা। ঠিক আছে, অরিজিন কোথায়, দিস ইডিওম্যাটিক এক্সপ্রেশন ওয়াজ ফার্স্ট recorded in a 16th century manuscript and alludes to the miserable existence of dogs in this era। বলছে এটা 1600 শতাব্দীতে আমরা একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে এই এই এক্সপ্রেশনটি পাই, এবং এখানে দেখানো হয়েছে যে সেই যুগে কুকুরের জীবনযাপন কেমন ছিল, কুকুরের অবস্থা কেমন ছিল। ওকে, মিনিং আ ভেরি আনহ্যাপি অর আনপ্লেজেন্ট লাইফ, এমন একটা অবস্থা যে যেখানে কেউ সুখী নয়, কেউ অখুশি সবাই, সেরকম একটা জীবনযাপনকে আমরা কি বলছি, আর ডগস লাইফ। তাহলে আর ডগস লাইফ যখনই আসবে তোমাকে স্ট্রিট ডগের কথা মাথায় রাখতে হবে, নাকি পেট ডগ। ওকে, স্ট্রিট ডগের কথা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখে নাও। উদাহরণ হচ্ছে যে হি হ্যাজ বিন লিডিং আ ডগস লাইফ, সে একটা ডগস লাইফ লিড করছে, সিন্স হিজ ওয়াইফ লেফট হিম, তার স্ত্রী তাকে চলে যাওয়ার পর থেকে। হ্যাঁ, মানে এমন একটা ব্যক্তি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে একটা কুকুরের জীবনযাপন করছে, মিনিং সে একটা মিজারেবল লাইফ লিড করছে। ঠিক আছে, চলো নেক্সট। আ ফিশ আউট অফ ওয়াটার, দেখো আ ফিশ আউট অফ ওয়াটার মিনিং
মাছ জেনারেলি কোথায় থাকে? মাছ জেনারেলি জলে থাকে, ঠিক না? তো জল থেকে মাছকে যদি বের করে আনা হয়, আ ফিশ আউট অফ ওয়াটার, যদি কোনো মাছকে জল থেকে বের করে আনা হয় তাহলে কী হবে? সে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়বে, তাই না? তাহলে আ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, একটি অস্বাচ্ছন্দ্যকর অবস্থা, ঠিক আছে? একটা অস্বাচ্ছন্দ্যকর অবস্থায় থাকাকেই বলা হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার, মানে বেমানান, যার যেখানে থাকা উচিত সেখান থেকে তাকে যদি বের করে আনা হয় তাহলে যে পরিস্থিতিটা হয়, ঠিক না? অরিজিন কোথায় দেখো? অরিজিনে আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে দ্য ইডিয়ম অ্যালিউডস টু সামওয়ান এক্সপোজড টু অ্যান আননোন সিচুয়েশন, এমন একজন ব্যক্তি তাকে কোনো একটা আননোন সিচুয়েশনে আনা হয়েছে। দিস এক্সপ্রেশন মেক্স রেফারেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট ফিশ ক্যান নট সার্ভাইভ অন ড্রাই ল্যান্ড, এবং এই এক্সপ্রেশন থেকে এটা রেফার করা হচ্ছে যে একটা মাছ সে কখনো ড্রাই ল্যান্ডে কখনো সার্ভাইভ করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না ফর আ লং টাইম, ঠিক? হুইচ ইজ আউট অফ দেয়ার হ্যাবিটেট, বিকজ জলের বাইরে থাকাটা তাদের হ্যাবিটেট নয়। দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু বি ট্রেসড ইন ইজ ইন স্যামুয়েলস পিলগ্রিমেজ ইন 1630। 1630-তে স্যামুয়েল পার্কাস, ঠিক আছে না? স্যামুয়েল পার্কাস তার একটা পিলগ্রিমেজের মধ্যে এই আ ফিশ আউট অফ ওয়াটার কথাটিকে লিপিবদ্ধ করেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দ্য অ্যারাবিয়ানস আউট অফ দ্য ডেজার্টস, আরবিয়ানসরা, আরবীয়রা মরুভূমির বাইরে যাওয়া মানেই অ্যাজ ফিশ আউট অফ দ্য ওয়াটার, যেমন মাছেরা জলের বাইরে থাকতে পারে না ঠিক তেমনি অ্যারাবিয়ানসরাও মরুভূমির বাইরে থাকতে পারে না, এরকম একটা টার্ম তিনি লিখেছিলেন, ঠিক? মিনিং কি? অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। তাহলে আ ফিশ আউট অফ দ্য ওয়াটার মিনিং যে তুমি কোনো একটা আনফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে এসে উপস্থিত হয়েছ, ঠিক না? উদাহরণ দেখে নাও। উদাহরণে বলছে ইন হিজ নিউ অফিস, তার নতুন অফিসে, হি লুকড লাইক আ ফিশ আউট অফ দ্য ওয়াটার, তাকে দেখে মনে হচ্ছিল যে সে একটা জলের বাইরের মাছ, মানে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে তাকে মনে হয়েছিল। কেন? অ্যাজ এভরি ওয়ান ট্রাইড টু চিট হিজ বস, কারণ সেখানে প্রত্যেকেই তার বসকে চিট করার চেষ্টা করছে, কিন্তু এই যে সে হলো খুবই সৎ, তাই না? চলো, আ ফুলস প্যারাডাইজ। দেখো, আ ফুলস প্যারাডাইজ মানে কি? প্যারাডাইজ মানে হলো স্বর্গ, ঠিক না? প্যারাডাইজ মানে হচ্ছে স্বর্গ, আর ফুলস মানে কি? বলদ। একটা বেবদের স্বর্গ বা একটা বলদের স্বর্গ মানে কি? বলদের স্বর্গ মানে হচ্ছে যে জিনিসটা আসলেই সত্যিকারের জিনিস না, বা কোনো একটা খারাপ জিনিস, কেউ যদি কোনো একটা খারাপ জিনিসকে ভালো ভেবে আনন্দ পায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে আ ফুলস প্যারাডাইজ। মিনিং বিং হ্যাপি ফর ফুলিশ রিজনস, মানে নির্বোধ মানে মূর্খতাপূর্ণ ঘটনার জন্যে যারা খুশি হয়, হ্যাঁ, অর্থাৎ আসলে যে ঘটনার জন্য খুশি হওয়া উচিত না সেই ঘটনার জন্য যারা খুশি হয় তাদের সেই খুশিকে বলা যেতে পারে যে আ ফুলস প্যারাডাইজ। অরিজিন কোথায় দেখো? দ্য ফ্রেজ অরিজিনেটেড ইন পাবলিকেশন কল্ড প্যাস্টন লেটার্স ইন দ্য ইয়ার 1462। বলছে 1462 সালে প্যাস্টন লেটার্সের পাবলিকেশনের মধ্য দিয়ে আমরা এটা প্রথম পাই। অলদো নট ইন দ্য এক্স্যাক্ট ম্যানার, ঠিক এইভাবে আমরা পাই না দ্যাট ইট ইজ বিং ইউজড কারেন্টলি, যেমনটা এখন ইউজ হচ্ছে। শেক্সপিয়ার দেন ইউজ দ্য সেম ফ্রেজ ইন হিজ ভেরি পপুলার ওয়ার্ক রোমিও অ্যান্ড জুলিয়েট। আমরা কিন্তু 1592-তে উইলিয়াম শেক্সপিয়ারের যে রোমিও অ্যান্ড জুলিয়েট, বিখ্যাত গল্প রোমিও অ্যান্ড জুলিয়েটের, সেখানে কিন্তু আমরা এই ফ্রেজটি বা এই ইডিয়মসটি কিন্তু আমরা সেখানে পাই যে আ ফুলস প্যারাডাইজ। মিনিং দিস ফ্রেজ রেফার্স টু সামওয়ান হু বিকামস হ্যাপি অ্যাট হোপস প্রোভাইডেড বেসড অন ফলস ফ্যাক্ট, যে মিথ্যে ঘটনার উপরে, হ্যাঁ, যে মিথ্যে ঘটনার উপরে বেসড করে খুশি হয়, সেটাই হচ্ছে ফুলস প্যারাডাইজ। উদাহরণ দেখলে খুব ভালো ক্লিয়ার হবে। দেখো, নো গার্ল শুড বি কেপ্ট, কোনো মেয়েকে রাখা উচিত নয়। নো গার্ল শুড বি কেপ্ট মানে কোনো মেয়েকে রাখা উচিত নয় ইন আ ফুলস প্যারাডাইজ, একটা বেবদের স্বর্গে। বাই প্রমিসিং হার অফ ম্যারেজ, তাকে বিয়ে করার প্রমিস করে, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে। হোয়েন ওয়ান ডাজ নট ইন্টেন্ড টু, মানে কেউ একজন কোন একটা মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক রেখে গেছে, কিন্তু আসলে সে তাকে বিয়ে করবে না। এই যে সিচুয়েশনটা হলো, মেয়েকে যে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো, সেই মিথ্যে প্রতিশ্রুতিকে অর্থাৎ মিথ্যে ঘটনায় যে খুশি হয় তাকে বলা হয় ফুলস প্যারাডাইজ। মানে মিথ্যে ঘটনাকে উপস্থাপন করে কাউকে খুশি করার চেষ্টা করা হচ্ছে, মানে এ ফুলস প্যারাডাইজ, একটা বেবদের স্বর্গে তাকে বাস করানোর চেষ্টা চলছে।
বোঝা গেল? ওকে। আ জেন্টলম্যান অ্যাট লার্জ, দেখো আ জেন্টলম্যান অ্যাট লার্জ ইডিয়মটা না খুব পজিটিভলি ওয়েতে ইউজ করা হয়, ঠিক আছে? এটা পজিটিভ ওয়েতে ইউজ করা হয়, মনে রাখবে। অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ যে এ জেন্টলম্যান অ্যাট লার্জ এর বাংলা মানে লেখা রয়েছে আ ম্যান উইদাউট আ জব, মানে কর্মহীন একজন ব্যক্তিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মিনিং, তার মানে কিন্তু আ জেন্টলম্যান অ্যাট লার্জ মানে কিন্তু ভ্যাগাবন্ড বা ভবঘুরে নয়, ওটা নেগেটিভ মিনিংয়ে চলে গেল, এটা কিন্তু পজিটিভ মিনিংয়ে বলা হচ্ছে। কখন এই কথাটা ব্যবহার করা হয় জানো? দেখো, মনে করো আমাদের সারা পৃথিবীতে কি ভারতবর্ষের তথা সমগ্র জায়গায় কি বড় বড় কোম্পানি রয়েছে। তো বড় বড় কোম্পানির মালিকেরা কি করেন, তারা যখন তাদের একটা বয়সের সীমায় চলে আসেন তখন তারা কি করেন, রিটায়ার করেন, সেলফ রিটায়ারমেন্ট নেন, ঠিক না? সেলফ রিটায়ারমেন্ট নিয়ে তারা সমস্ত কাজকারবার ছেড়ে দিয়ে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করে তিনি কী করেন, তখন যে তার কর্মহীন অবস্থা, তো মনে করো জীবনে প্রচুর টাকা পয়সা কেউ কামিয়েছে, সেই প্রচুর টাকা পয়সা ইনকাম করার পরে তখন কেউ যদি অবসর গ্রহণ করে তখন সে কি হবে, কর্মহীন হয়ে পড়বে। আর সেই পরিস্থিতিতে বা সেই লোকটিকে তখন বলা হয় আ জেন্টলম্যান অ্যাট লার্জ, ঠিক আছে? তাহলে কিন্তু এটা নেগেটিভ নয়, এটা পজিটিভ ওয়ে, ওকে? তাহলে দেখো অরিজিন আমরা দেখতে পাচ্ছি আ জেন্টলম্যান অ্যাট লার্জ ইজ ইউজড ফর সামওয়ান হু হ্যাজ লটস অফ ওয়েলথ, যার অনেক টাকা পয়সা অনেক সম্পদ রয়েছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টাইম, এছাড়াও তার কাছে অনেকটা সময় রয়েছে। এমন একজন ব্যক্তি যার কাছে অনেক ধন সম্পদ রয়েছে বা অনেক টাকা পয়সাও যার কাছে রয়েছে এবং সে এখন ইচ্ছায় বেকারত্ব গ্রহণ করেছে, মানে তার কাজ সমস্ত রিটায়ারমেন্ট নিয়েছে, তখন তাকে বলা হচ্ছে যে একজন কর্মহীন ব্যক্তি, ওকে? মিনিং কি, ইট ইজ ইউজড পজিটিভলি ম্যানার, এটা বললাম আমি, পজিটিভ ম্যানারে ইউজ করা হয়। সামওয়ান হু হ্যাজ আর্নড আ লট অফ মানি, কেউ একজন লট অফ মানি আর্ন করেছে, অ্যান্ড নাও হি ইজ রিটায়ার্ড, এবং এখন সে রিটায়ার হয়েছে, অ্যান্ড হ্যাভিং নো সাচ সিরিয়াস ওয়ার্ক টু ডু, এবং এখন তার কাছে কোনো সিরিয়াস কাজ নেই করার মতন, এরকম একটা সিচুয়েশন হলে তখনই আমরা কিন্তু তাকে আ জেন্টলম্যান অ্যাট লার্জ বলবো। উদাহরণ দেখো, উদাহরণ দেখতে পাচ্ছ, হ্যাভিং সোল্ড অফ হিজ ফ্যাক্টরি, তার ফ্যাক্টরিটি বিক্রি করে দেওয়ার পরে হি ইজ নাও আ জেন্টলম্যান অ্যাট লার্জ, এখন সে একজন কর্মহীন ব্যক্তি হয়ে গেছে, সে এখন লেজার টাইম স্পেন্ড করছে। বোঝা গেল? ভেরি গুড। চলো নেক্সট, আ গোল্ডেন মিন। ওকে, এই ইডিয়মটা বলার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, মিন, মিন মানে হচ্ছে কিন্তু মিডল, ঠিক আছে না? মিন মিন্স মিডল, মানে মিন এর বাংলা আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব এর মানে কি গড়, মিনের মানে কিন্তু অ্যাভারেজ হয় গড়, আর গড় কি, গড় মানেই তো মিডল, অ্যাভারেজ মানে কি মিডল, মিন মানে মিডল, ওকে? তাহলে আ গোল্ডেন মিন মানে কি, একটা গোল্ডেন মিডল, মানে চূড়ান্ত দুটো পর্যায়ে রয়েছে, মানে শুরুতে একটা পর্যায়, শেষে একটা পর্যায়। তো আমি শুরুতেও থাকলাম না, শেষেও থাকলাম না, মাঝ বরাবর চললাম, তো সেই মাঝ বরাবর চলাকেই বলা হচ্ছে আ গোল্ডেন মিন, ওকে? মিডল কোর্স বিটুইন টু এক্সট্রিমস, দুই প্রান্তের থেকে না, দুই প্রান্তে না গিয়ে, হ্যাঁ, মাঝ বরাবর থাকা, নিদার টু মাচ অর নট টু লিটল, মানে না বিরাট বড় না বিরাট ছোট, ওকে? একটা মিডিল একটা অবস্থার মধ্যে থাকা, ঠিক না? মধ্যবর্তী রাস্তা বা মাঝামাঝি একটা সিচুয়েশনকে, মধ্যপন্থী একটা অবস্থাকে আমরা কি বলবো, আর গোল্ডেন মিন বলবো, ওকে? প্রথমত অরিজিন কোথায় দেখো, এইটা অরিজিনেটেড হয়েছিল হোরাকাস, যে তোমার যে হোরাস ছিল রোম্যান পোয়েট, ঠিক? রোম্যান পোয়েট হোরাসের ওয়ার্ডস, তিনি যে কতগুলো কবিতা লিখেছিলেন তার মধ্যে তিনি একটা ল্যাটিন ফ্রেজ ইউজ করেছিলেন কি, অরি মেডিওক্রেটাস, অরি মেডিওক্রেটাস। এই অরি মেডিওক্রেটাসকে যখন ট্রান্সলেট করা হয় তখন আমরা পাই আ গোল্ডেন মিন, ওকে? মিনিং কি, দ্য অ্যাভয়েডেন্স অফ এক্সট্রিমস, এক্সট্রিমসকে অ্যাভয়েড করা, এক্সট্রিমস মানে কি, চূড়ান্ত শিখর বা চূড়ান্ত পর্যায়, ঠিক আছে? অর্থাৎ কোনো জিনিসের চূড়ান্ত পর্যায়ে না গিয়ে মিডিল বরাবর থাকা, মাঝ বরাবর থাকা, অর্থাৎ মডারেশন করা, মধ্যপন্থী অবস্থা গ্রহণ করা, ঠিক না? উদাহরণ দেখলে বুঝে যাবে। দেখো, when it comes to money, যখন টাকার কথা আসে, the golden mean is, মধ্যবর্তী পন্থা হলো এই যে সেভিং দেম, সেগুলোকে সঞ্চয় করা, টাকা পয়সাগুলোকে সঞ্চয় করা, ইনস্টিড অফ স্পেন্ডিং দেম ল্যাভিশলি, সেগুলোকে প্রচুর পরিমাণে খরচ করার থেকে টাকা পয়সাকে সঞ্চয় করাটাই হলো মধ্যপন্থার কাজ, মানে বেটার ওয়ে অফ ডুইং, ঠিক না? ওকে, আ গুড সামারিটান। দেখো,
আ গুড সামারিটান ইডিয়মটা বলার জন্য আমি তোমাদের ছোট্ট একটি গল্প বলি, যেটা আমি অলরেডি তোমাদের স্ক্রিনে কিন্তু লিখে রেখেছি, তোমরা সেখান থেকে রিডও করতে পারো। আমরা যখন বাইবেল পড়ি, তো বাইবেলের যখন নিউ টেস্টামেন্ট আমরা পড়ি, নিউ টেস্টামেন্টে একটা চ্যাপ্টার রয়েছে গসপেল অফ লিউক। সেই গসপেল অফ লিউকে আমরা যখন পড়বো, তখন আমরা পাবো একটা গল্প বলছেন জিজাস। তো জিজাস ক্রাইস্ট আমাদেরকে একটা গল্প বলছেন। তিনি বলছেন যে একটা সময় হয়েছিল, যে সময়ে একজন ব্যক্তি, একজন জিউইশ ব্যক্তি, ওকে, একজন জিউ মানে ইহুদি ব্যক্তি, একজন ইহুদি ব্যক্তিকে কিছু সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তাকে ডাকাতের দল ধরেছিল এবং তাকে ডাকাতি করে নিয়েছিল তার সম্পদ, এবং তাকে প্রচুর পরিমাণে মেরে প্রায় আধমরা করে রাস্তার পাশে ফেলে রেখে তারা পালিয়েছিল। এখন সেই আধমরা লোকটি রাস্তার পাশে পড়েছিল এবং তার পাশ দিয়ে না অনেকগুলো প্রিস্ট চলে গেছে। প্রিস্ট মানে যারা পূজারী, যারা ভগবানের আরাধনা করেন, ঠিক না, কয়েকজন প্রিস্ট চলে গেছেন, তারাও তাকে ইগনোর করেছেন। এবং তারপর সেখান দিয়ে কিছু লিভাইটও ক্রস করে চলে গেছে। লিভাইট, ওকে, লিভাইট কারা? যারা লেভি, হ্যাঁ, তে বসবাস করে, অর্থাৎ লেভি এক ধরনের মানে কি বলবো, এটা একটা উপজাতি, ঠিক আছে, সেই উপজাতি, সেই লিভাইটরাও চলে গেছে, যারা কিন্তু ইহুদিদেরই এক ধরনের জাতি আর কি, ঠিক আছে। তো সেও পাশ কাটিয়ে চলে গেছে। কিন্তু সামারিয়া নামক একটা প্লেস ছিল, সামারিয়া বা সামারিটান। সেই সামারিটান থেকে বা সেই সামারিয়া থেকে একটা ব্যক্তি যখন এসে সেই ইহুদি ব্যক্তিটাকে আধমরা অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন, তখন তিনি চোখ কান বুঝে তার সাহায্যের জন্য তিনি নেমে পড়েন, তাকে সাহায্য করেন, তাকে হেল্প করেন, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো আ গুড সামারিটান মানে কি। আ গুড সামারিটান মানে হচ্ছে একজন পরোপকারী ব্যক্তি, আ পার্সন হু হেল্পস আদার্স, আ হেল্পফুল পার্সন, ঠিক আছে। তাহলে মনে থাকবে, একজন সামারিটান ব্যক্তি, জিজাসের গল্প অনুযায়ী তিনি একজন ইহুদিকে সাহায্য করেছিলেন আধমরা অবস্থায়, যে ইহুদিকে তার নিজের গোত্রের বা নিজের সমাজের লোকেরা তাকে অ্যাভয়েড করে চলে গেছিল, কিন্তু একজন সামারিটান একজন ব্যক্তি এসে তাকে সাহায্য করেছিল। এই জন্যে বলা হয় যে আ গুড সামারিটান মানে একজন পরোপকারী ব্যক্তি, অর্থাৎ আ পার্সন হু হেল্পস আদার্স উইদাউট এনি রিটার্নস, এমন একজন ব্যক্তি যে কোনো রিটার্নসের পরিবর্তে সে কিছু ফিরে পাবে কি না, এই সাহায্যের পরিবর্তে সে সমস্ত না ভাবনা চিন্তা করে যারা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে, তাদেরকে বলা হচ্ছে আ গুড সামারিটান, ওকে। তোমরা উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য বেগার ওয়াজ লাইং শিভারিং অন দ্য রোড। একটা ভিখারি রাস্তার ওপরে কি করছিল, শুয়ে শুয়ে কাঁপছিল। শিভারিং মানে কম্পন করা, কাঁপছিল। হোয়েন আ গুড সামারিটান কেম অ্যালং, এবং সেখানে একজন গুড সামারিটান মানে একজন হেল্পফুল পারসন আসলেন, অ্যান্ড গেভ হিম আ ব্ল্যাঙ্কেট, এবং তাকে একটি কম্বল দিলেন, অ্যান্ড সাম ওয়ার্ম ক্লথস, এবং তাকে কিছু গরম পোশাক দিলেন, ওকে। তাহলে আ গুড সামারিটান মিনিং হচ্ছে একজন পরোপকারী ব্যক্তি। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো, আ গ্রিন হর্ন, ঠিক না। দেখো, এই গ্রিন হর্ন, এই ইডিয়মটি সৃষ্টি হয়েছে কিন্তু আমেরিকাতে, ঠিক আছে। এটা একটা আমেরিকান অরিজিনেটেড ইডিয়মস। তো গ্রিন হর্ন, তো আমেরিকাতে যে বুল বা অক্সগুলো হতো, তো তারা যখন সেই ইয়াং থাকতো, বুল বা অক্স, ষাঁড়, এগুলো যখন ছোট থাকতো, ছোটোবেলায় কি হতো না, এদের দেখতে কি হতো, এদেরকে দেখতে একটু গ্রিনিশ হতো, ঠিক না। এবং এদের যে শিংগুলো ছিল, হর্ন মানে শিং, গ্রিন মানে সবুজ শিং, তো শিংগুলো কি নরম থাকতো, ঠিক আছে, শক্ত বা বেশি নয়। কারণ ছোট বাচ্চা ষাঁড় বা বাচ্চা গরু, অক্স বলতে পারো, বুল বলতে পারো, যা খুশি, তো এগুলো যখন ছোট থাকে তখন কি হয়, এদের শিংগুলো মানে নরম, অপরিপক্ক, ঠিক না। এই জন্যে ইউজ করা হয়েছে আ গ্রিন হর্ন মিনিং অ্যান ইনএক্সপেরিয়েন্সড ম্যান, একজন এমন ব্যক্তি যার মধ্যে অভিজ্ঞতা কম, মানে একজন অনভিজ্ঞ ব্যক্তি। তাহলে এ গ্রিন হর্ন মানে কি? এ গ্রিন হর্ন মানে ইয়াং বুল অর ইয়াং অক্স animals, these are green or inexperienced and their horns had not matured, যাদের হর্নগুলো এখনো ম্যাচিওর হয়নি, যারা এখনো কাজগুলো ভালো করে শেখেনি, অর্থাৎ যাদের মধ্যে এক্সপেরিয়েন্স নেই, ইনএক্সপেরিয়েন্স যারা, তাদেরকে আমরা কি বলবো? গ্রিন হর্ন বলবো, ঠিক না। মিনিংয়ে কি বলবো? ইট রেফার টু আ ইয়াং বুল অর অক্স অ্যাজ দিজ অ্যানিমালস ওয়ার গ্রিন অর ইনএক্সপেরিয়েন্সড অ্যান্ড দেয়ার হর্নস হ্যাড নট ম্যাচিওর্ড, ঠিক না। কোনো জিনিস বা কোনো ব্যক্তি যার মধ্যে অভিজ্ঞতা নেই, ঠিক না, সেই অভিজ্ঞতাহীন ব্যক্তিদেরকে আমরা কি বলবো? গ্রিন হর্ন বলবো, ওকে। উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে।
হাউ কুড ইউ গিভ আ গ্রিন হর্ন লাইক রাম দিস জব? বলছে তুমি রামের মতো একজন গ্রিন হর্ন ব্যক্তিকে কিভাবে এই জবটা তুমি দিতে পারো? তো রামের মতন একজন গ্রিন হর্ন ব্যক্তি মানে কি? রামের মতো একজন গ্রিন হর্ন ব্যক্তি মানে রামের মতন একজন অপরিপক্ক, যার মধ্যে কোনো অভিজ্ঞতাই নেই এই সমস্ত কাজ করার, তো তাকে তুমি এই কাজ কি করে করতে দিলে, এটা জিজ্ঞেস করা হচ্ছে। এটা হচ্ছে উদাহরণ, বোঝা গেছে? আর গ্রিন হর্ন, তাহলে আর গ্রিন হর্ন মিনিং এমন ব্যক্তি যার মধ্যে অভিজ্ঞতা নেই। তাহলে এখান থেকে গ্রিন হর্নের একটা সিনোনিম কিন্তু হয়, সেটা কি নোভাইস, ঠিক আছে না? নোভাইস, ওকে, বা নভিস ও বলা হয়। নভিস মানে শিক্ষানবিশ, যারা সবে শিখতে এসছে। অ্যাপ্রেন্টিসও হতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো ইডিয়মস। আমরা আবার নেক্সট ভিডিওতে ইডিয়মস নিয়ে আলোচনা করব। আর তাছাড়াও তোমাদের কিন্তু আমার ইংলিশের ক্লাস চলছে এবং ম্যাথের ক্লাসও কিন্তু চলছে, নিয়মিত দেখতে থাকো। ওকে, থ্যাঙ্কস।